প্রিয় শিক্ষার্থীরা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ রসায়ন বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জয়ন্ত কুমার বিশ্বাস, প্রভাষক, 35তম BCS সাধারণ শিক্ষা। আজকে আমি তোমাদের জৈব রসায়ন পড়াবো, দ্বিতীয় পত্র রসায়ন, দ্বিতীয় পত্রের জৈব রসায়ন। তোমরা হয়তো জানো জৈব রসায়ন মূলত জৈব যৌগ সমূহ নিয়ে আলোচনা করে। তো এখন করোনাকালে আমরা হাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছি। এই হ্যান্ড স্যানিটাইজারের যে উপাদান সেটা দেখো, তো ধরো 100 মিলিলিটারের ভিতরে 60 মিলিলিটার ইথানল নিলাম, 30 মিলিলিটার পানি নিলাম, 5 মিলিলিটার হাইড্রোজেন পারঅক্সাইড, 5 মিলিলিটার গ্লিসারিন নিলাম। এই সব মিলিয়ে 100 মিলিলিটার হলো। হ্যান্ড স্রাব বা হ্যান্ড স্যানিটাইজার। তো এখানে লক্ষ্য করো ইথানল ব্যবহার করা হয়েছে। এই ইথানলটা কিন্তু একটা জৈব যৌগ, গ্লিসারিন এটা একটা জৈব যৌগ। তো আমরা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার পর্যন্ত জৈব যৌগের সাথে আমাদের একটা বিরাট কানেক্টিভিটি রয়েছে। আমরা সকালে নাস্তা খাচ্ছি, ধরো রুটি খাচ্ছি, সেটা একটা জৈব যৌগ। ভাত খাচ্ছি বা ডিম খাচ্ছি, মাছ মাংস খাচ্ছি, সবই জৈব যৌগ। তাহলে আমাদের এই পৃথিবীতে বর্তমানে 80 লক্ষেরও অধিক জৈব যৌগ আছে। তো এই জৈব যৌগের তার সংজ্ঞাটা কি বলা যাচ্ছে যে হাইড্রোজেন ও কার্বন সম্বলিত হাইড্রোকার্বন সমূহকে হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ সমূহকে জৈব যৌগ বলে। হাইড্রোকার্বন সমূহকে বা হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ সমূহকে জৈব যৌগ বলে। তো দেখো আমরা উদাহরণ হিসেবে ইথানলের কথা বলছিলাম, এরপরে বেনজিন আছে, এটা একটা জৈব যৌগ। গ্লুকোজ আছে, এটা একটা জৈব যৌগ। আবার ধরো মিথেন গ্যাস, আমরা আমাদের এই ঢাকা সিটির কথা চিন্তা করি, ঢাকা সিটিতে পাইপলাইনের মাধ্যমে যে মিথেন গ্যাসটা ব্যবহার করা হয় সেটা কিন্তু একটা জৈব যৌগ। তারপরে সিএনজিতে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু একটা জৈব যৌগ, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তারপরে এলপিজি, আমরা বাসা বাড়িতে যে এলপিজি গ্যাস ব্যবহার করি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সেটা কিন্তু একটা জৈব যৌগ, অর্থাৎ সেখানে বিউটেন ব্যবহার করা হয়। এছাড়া আমরা আমাদের সাবান, সোনো পাউডার, তারপর যত রকমের মোটামুটি ব্যবহার সামগ্রী আছে সবকিছুই কিন্তু জৈব যৌগের একটা উৎকৃষ্ট উদাহরণ। তো আমরা এখন জৈব যৌগের বিভিন্ন বিষয় নিয়ে এখন আলোচনা করব। জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন।
মূল উপাদান কার্বন। এখন কার্বনের সংখ্যার উপরে জৈব যৌগের বিভিন্ন রকমের নামকরণ বা ভিন্নতা দেখা দেয়। আমরা এখন এক কার্বন, যেমন আমরা যদি মিথেনের কথা বলি, মিথেন দেখো, মিথেনের সংকেত হচ্ছে CH4, এর গাঠনিক সংকেত হচ্ছে এক কার্বন বিশিষ্ট। মিথেন হচ্ছে এক কার্বন বিশিষ্ট। মিথেনের পরে ইথেন। ইথেনটা কি? ইথেনটা হচ্ছে দুই কার্বন বিশিষ্ট। দুই কার্বন বিশিষ্ট মিথেন। ইথেন, এরপরে কি আছে? প্রোপেন আছে। তিন কার্বন বিশিষ্ট। তিন কার্বন বিশিষ্ট বিউটেন। বিউটেন হচ্ছে চার কার্বন বিশিষ্ট। তো এভাবে মিথেন, ইথেন, বিউটেন। এবার আছে পেন্টেন আছে, হেক্সেন আছে, হেপটেন আছে। তাহলে দেখো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন। এরপরে 9 কার্বন আছে ননেন, 10 কার্বন আছে ডেকেন, 11 কার্বন আছে উনডেকেন, তারপরে আছে ডোডেকেন ইত্যাদি। এখন তাহলে মিথেন যখন বলা হবে তখন এক কার্বন বিশিষ্ট, ইথেন যখন বলা হবে তখন দুই কার্বন বিশিষ্ট, প্রোপেন যখন বলা হবে তখন তিন কার্বন বিশিষ্ট, বিউটেন যখন বলা হবে তখন চার কার্বন বিশিষ্ট, পেন্টেন যখন বলা হবে তখন 5 কার্বন বিশিষ্ট, হেক্সেন যখন বলা হবে তখন 6 কার্বন বিশিষ্ট, হেপটেন যখন বলা হবে তখন 7 কার্বন বিশিষ্ট, অকটেন যখন বলা হবে তখন 8 কার্বন বিশিষ্ট, ননেন যখন বলা হবে 9 কার্বন বিশিষ্ট, ডেকেন যখন বলা হবে 10 কার্বন বিশিষ্ট, উনডেকেন যখন বলা হবে 11 কার্বন বিশিষ্ট এবং ডোডেকেন যখন বলা হবে তখন 12 কার্বন বিশিষ্ট। এভাবে চলতে থাকবে। তো এখন আমরা বন্ধনের উপরে নির্ভর করে দেখি আমরা জৈব যৌগ সমূহকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি। দেখো, এখানে আমি একটি ইথেন আঁকিয়েছি। ইথেনের গাঠনিক সংকেত ইথেন। আবার এটা হচ্ছে ইথিন। আবার এটা হচ্ছে ইথাইন। ইথাইন বা অ্যাসিটিলিন। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাসিটিলিন। এখানে লক্ষ্য করো, ইথেন এখানে কিন্তু প্রত্যেকটা কার্বন কিন্তু সম্পৃক্ত, অর্থাৎ প্রত্যেকটা কার্বনের সাথে এক গ্রুপ যুক্ত আছে। দেখো, এখানে যদি আমি এখানে 1 নাম্বার কার্বন, এখানে 2 নাম্বার কার্বন, যে কার্বনের কথা তুমি চিন্তা করো, দেখো প্রত্যেকটা কার্বনের সাথে 4টে করে গ্রুপ আছে, অর্থাৎ হাইড্রোজেন আছে আর কার্বন আছে। তাহলে এটাকে আমরা বলবো হলো সম্পৃক্ত কার্বন বা সম্পৃক্ত অ্যালকেন।
তাহলে ইথিনটা নিশ্চয়ই এখানে অসম্পৃক্ত হবে, তার কারণ দেখো এখানে এই কার্বনের সাথে মাত্র 3টা গ্রুপ যুক্ত আছে, অর্থাৎ এখানে আমরা যদি এখানে 1 2 এখানে তুমি 1 নাম্বার ধরো আর 2 নাম্বার ধরো, 1 নাম্বার কার্বনের কথা চিন্তা করো, 1 নাম্বার কার্বন একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন আর একটা কার্বন, অর্থাৎ আমরা জানি যে কার্বনের 4টি হাত আছে, 4টি হাতের 2টি হাতই সে আরেকটি কার্বনের সাথে সে যুক্ত করেছে, যার কারণে কিন্তু আরেকটা গ্রুপ কিন্তু এখানে বিলুপ্ত হয়ে গেছে, তার মানে এটাকে বলা হচ্ছে আমি অসম্পৃক্ত কার্বন। এটাকে বলা হচ্ছে অ্যালকিন, অর্থাৎ অ্যালকেন হচ্ছে একক বন্ধন থাকবে, অ্যালকিনে তখনই থাকবে হচ্ছে দ্বিবন্ধন, আর অ্যালকাইনে থাকবে হচ্ছে এটাও অসম্পৃক্ত, এটা থাকবে ত্রিবন্ধন। লক্ষ্য করো জৈব রসায়নে আমরা যে বিষয়টা আলোচনা করছি অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন, এখানে অ্যালকেনে দেখো অ্যালকেনে কিন্তু এটা কিন্তু কার্বন সংখ্যা হচ্ছে সম্পৃক্ত, অর্থাৎ প্রত্যেকটা কার্বনের সাথে 4টি করে গ্রুপ যুক্ত আছে এবং এখানে অবশ্যই একক বন্ধন থাকবে, সেটাকে বলা হচ্ছে অ্যালকেন। আর অ্যালকিনটা কি? অ্যালকিনটা হচ্ছে যে অসম্পৃক্ত, অর্থাৎ কার্বনের 4টি গ্রুপ অনুপস্থিত থাকবে, অর্থাৎ 3টি বা 2টি থাকবে, যার কারণে এটা অসম্পৃক্ত, এটাকে বলা হচ্ছে অ্যালকিন। এটাতে একটা দ্বিবন্ধন থাকবে, অ্যালকিন মানে ত্রিবন্ধন থাকবে। এবার আমরা যদি ত্রিবন্ধনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে প্রতিটি কার্বনের সাথে 2টি করে গ্রুপ যুক্ত আছে এবং এখানে উদাহরণ হিসেবে আমরা অ্যাসিটিলিনের কথা উল্লেখ করেছি, এটি একটি অসম্পৃক্ত কার্বন, এর হচ্ছে অ্যালকাইন, এখানে বন্ধন আছে, ত্রিবন্ধন আছে। এখন আমরা সাধারণ সংকেতের কথা চিন্তা করি, দেখো এখানে অ্যালকেন সমূহের সাধারণ সংকেত, অ্যালকেন সমূহের সাধারণ সংকেত অ্যালকেন সমূহের সাধারণ সংকেত দেখো HCnH12+, অর্থাৎ এখানে কার্বন সংখ্যা আছে কয়টা? কার্বন আছে কিন্তু দেখো এখানে কার্বন আছে কিন্তু 2টা, হাইড্রোজেন আছে কয়টা? 3 আর 3 6টা। সূত্র কিন্তু মিলে যাচ্ছে, n এর মান 2, 2 4 আর 2 6, 6 অ্যালকিনের সাধারণ সংকেত তাহলে আসি, অ্যালকিনের সাধারণ সংকেত অ্যালকিনের সাধারণ সংকেতে খেয়াল করো, অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, দুই পাশ থেকে 2টা হাইড্রোজেন কিন্তু বাদ গেছে, তার মানে এখানে 2n+2 ছিল, এখানে হবে 3NH2n। এক্ষেত্রে তাহলে ইথিনের ক্ষেত্রে কি হয়? ইথিনের ক্ষেত্রে দেখো তুমি C2H4 সাধারণ সংকেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যালকেনের সাধারণ সংকেতের থেকে অ্যালকিনের সাধারণ সংকেতে হাইড্রোজেনের সংখ্যা 2 কমে যাবে, তো কমে গেল। অ্যালকাইনের সাধারণ সংকেত, অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n -2, তার মানে কি এখানে দেখো C2H2, তার মানে 2টা কমে গেল, অর্থাৎ অ্যালকিনের থেকে অ্যালকাইনে হাইড্রোজেন সংখ্যা আরো 2টা কমে গেছে। তাহলে আমরা অ্যালকিন, অ্যালকেন আর অ্যালকাইনের সাধারণ সংকেত আমরা লিখতে পারি CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেন, CnH2n এটা হচ্ছে অ্যালকিন, আর CnH2n-2 এটা হচ্ছে অ্যালকাইন।
অ্যালকিন, অ্যালকেন, অ্যালকিন, আর এটা হচ্ছে অ্যালকাইন। এটা সাধারণ সংকেত। এখন আমরা যদি এখানে যদি তোমাকে আমি এখন তোমাকে কিছু ম্যাজিক দেখাই, যে ম্যাজিকগুলো দিয়ে আমরা এখন কিছু সলভ করি, তাহলে কেমন হবে তুমি দেখো। আমরা যদি বিউটেনের সংকেত লিখি, বিউটেন তার মানে বিউটেন 4 কার্বন, C4H 4 4 2 2n+2, তার মানে 8 যোগ 2, তার মানে C4H10। তুমি নিশ্চিতভাবে বুঝে যাবা যে এটাকে বলা হচ্ছে বিউটেন। তাহলে এখন যদি আমি তোমাকে বলি বিউটিনের সংকেত লিখো, তাহলে তুমি বিউটেন থেকে 2 বাদ দিবা, অর্থাৎ C4H10-2, তার মানে C4H8, এটা হচ্ছে বিউটিন। এখন আমি যদি তোমাকে বলি যে বিউটাইনের সংকেত লিখো, তাহলে তোমাকে লিখতে হবে C4H8-2 C4H6, এটা হচ্ছে বিউটাইনের সংকেত। আমরা একটা বিউটাইন আঁকাই 4 কার্বন বিশিষ্ট, মাঝখানে আমরা একটা ট্রিপল বন্ড দিলাম। দেখো, একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, 5টা হাইড্রোজেন, 6টা হাইড্রোজেন, 1 2 3 4। তাহলে এটাকে যদি তুমি নামকরণ করো, এটার নাম হবে হলো বিউটাইন 2 বা বিউটাইন, অথবা বিউটাইন, একই কথা। এখন আমরা এভাবে আমরা নামকরণ করতে পারবো, বিভিন্নভাবে আমরা নামকরণ করতে পারবো। আমরা সাইক্লোঅ্যালকেন, সাইক্লোঅ্যালকিন, এই সমস্ত নাম আমরা শুনেছি, আমরা এখন দেখি সেটা কিভাবে। আমরা এখন বর্তমানে আমরা একটা প্রোপেন আঁকাই। প্রোপেন, একে এখন সাইক্লিক যৌগ আকারে পরিণত করি। এর নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন, চাকরিক। সাইক্লো মানে কি? চাকরিক, তবে চাকরিক প্রোপেন। দুইটাই সম্পৃক্ত। প্রত্যেকটা কার্বনের সাথে দেখো 4টি করে গ্রুপ আছে। যে কার্বনে তুমি চিন্তা করো, সেই কার্বনের সাথেই চারপাশে 4টি করে গ্রুপ আছে। এই কার্বন, এই পাশে একটা মিথাইল আছে, এই পাশে একটা মিথাইল আছে, 1টা 2টা 3টা 4টা সম্পৃক্ত। এই কার্বন, এই পাশে একটা আছে গ্রুপ, এই পাশে একটা গ্রুপ আছে, 2টা 3টা 1টা 2টা, এই কার্বনের জন্য 1টা, এই কার্বনের জন্য 2টা, এই কার্বনের জন্য 3টা, এই কার্বনের জন্য 4টা, তারপরে এটা প্রত্যেকটা একই ঘটনা, তার মানে এটা সম্পৃক্ত। তাহলে আমরা এটাকে বলতে পারি সম্পৃক্ত, সম্পৃক্ত বলতে পারি। এখন যদি আমরা ডাবল বন্ড দিয়ে করতাম তাহলে কি হতো? এখানে আমরা একটি হাইড্রোজেন এই পাশ থেকে বাদ দিয়ে দিয়েছি, এই পাশ থেকে একটি হাইড্রোজেন বাদ দিয়ে দিয়েছি, এখানে একটা ডাবল বন্ড।
তাহলে এটার নাম হলো কি, এটা কিন্তু সাইক্লোপ্রোপিন হয়ে গেছে এখন, সাইক্লোপ্রোপিন। এখানে কিন্তু আর এখন সম্পৃক্ত নাই। তুমি দেখো এখানে কি আর সম্পৃক্ত আছে না, তুমি দেখো এই কার্বনের সাথে তিনটি গ্রুপ আছে, একটি দুইটি তিনটি। এই কার্বনের সাথে একটি দুইটি তিনটি গ্রুপ আছে, এই কার্বনের সাথে চারটি গ্রুপ আছে, সব মিলাই কিন্তু এটি একটি অসম্পৃক্ত কার্বন। তাহলে সাইক্লোপ্রোপিনটা কি, অসম্পৃক্ত। আমরা এখন যদি বিউটেনের কথা চিন্তা করি, আমরা একটি বিউটেন আঁকাই। সরল সিম্পল বিউটেন। এই বিউটেন এটা সম্পৃক্ত, এটা কি অ্যালকেন। দেখো তুমি প্রত্যেকটা কার্বনের সাথে কিন্তু চারটি করে গ্রুপ আছে, চারটি করে গ্রুপ আছে, দেখাই যাচ্ছে। এই কার্বনের সাথে টোটাল এটা একটা গ্রুপ ধরা যাবে, আবার বাকি তিনটা, তার মানে চারটি, প্রত্যেকটার সাথে, তার মানে এটা একটি সম্পৃক্ত। এতে কোনো দ্বিমত নেই। এখন এটাকে আমি সাইক্লিক আকারে তৈরি করবো। দেখো 1 2 3 4, তার মানে বিউটেন 1 2 3 4 হাইড্রোজেন। তার মানে এটার নাম হলো সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন, এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন। তো এই সাইক্লোবিউটেন এটা নিঃসন্দেহে সম্পৃক্ত। এখন আমি যে কোনো একটা হাতে আমি দেখো কি করলাম, দুইটা দুই পাশ থেকে দিয়ে, এর নাম কি, সাইক্লোবিউটিন। সাইক্লোবিউটিন এটা অসম্পৃক্ত। আমরা যদি এখানে একটা ডাবল বন্ড দিই, এটা আরো কঠিন, আরো বেশি অসম্পৃক্ত হয়ে যাবে। তাহলে এটা সাইক্লোবিউট ডাইইন, মানে দুইটা জায়গায় ডাবল বন্ড আছে, তাহলে বিউট সাইক্লো বিউটাডাইন। সাইক্লোবিউটাডাইন দুইটা জায়গায়, ডাইইন, ইন আছে দুই জায়গায়, তাহলে এটাও অসম্পৃক্ত। তো এভাবে আমরা জৈব যৌগের নামকরণ আমরা পরবর্তী দিন শিখব। তো জৈব যৌগের নামকরণ খুবই গুরুত্বপূর্ণ। জৈব যৌগের নামকরণ জানা প্রত্যেকটা রসায়নের ছাত্রছাত্রীর জন্য খুবই গুরুত্ব বহন করে, কারণ জৈব যৌগ বা জৈব রসায়ন ছাড়া রসায়ন পড়া একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে। তো প্রাথমিক পর্যায়ে একটু কঠিন মনে হলেও চর্চার মাধ্যমে জৈব যৌগ আয়ত্তে আনা সম্ভব। তোমরা বাসায় অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করবা। তোমাদের বইয়ে, সব রাইটারের বইয়ে জৈব যৌগের নামকরণ নিয়ে অনেক সুন্দরভাবে আলোচনা করা আছে, তোমরা এগুলো বাসায় বসে দেখবে। তো জৈব যৌগের প্রাচুর্যতার কারণ কি? জৈব যৌগের যে প্রাচুর্যতা, তার মানে এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত জৈব যৌগের সংখ্যা 80 লক্ষাধিক। এর কারণ হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। তাহলে ক্যাটিনেশনটা কি?
ক্যাটিনেশনটা হচ্ছে, দেখো প্রত্যেকটা কার্বন কিন্তু তার হাতে, তার বিভিন্ন যে হাত আছে, হাতে বিভিন্ন রকমের যৌগ বা গ্রুপ যুক্ত করে ছোট বড় একক বহু এরকম অনেক বিস্তৃতি বা অনেক ভিন্ন ভিন্ন যৌগ গঠন করার যে একটা ক্ষমতা আছে, সেটাই হচ্ছে কার্বন ক্যাটিনেশন। ঠিক আছে, তাহলে এই ক্যাটিনেশনের কারণেই কিন্তু যৌগের প্রাচুর্যতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই কারণে কিন্তু জৈব যৌগের সংখ্যা কিন্তু পৃথিবীতে অনেক, ৮০ লক্ষের উপরে। কি কারণে? কার্বনের ক্যাটিনেশন ধর্মের কারণে। কার্বনের ক্যাটিনেশন ধর্মের কারণে জৈব যৌগের প্রাচুর্যতা অনেক বেশি। তো জৈব যৌগ ও অজৈব যৌগের ভিতরে কিছু পার্থক্য দেখা যাবে। যেমন জৈব যৌগে কিন্তু ক্যাটিনেশন আছে, অজৈব যৌগে কোনো ক্যাটিনেশন নাই। আবার জৈব যৌগ কিন্তু এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, আপেক্ষিকভাবে কম। আবার অজৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। আবার জৈব যৌগ কিন্তু সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, যেখানে কিন্তু অজৈব যৌগ আয়নিক বন্ধন দ্বারা যুক্ত থাকে। অজৈব যৌগ আবার সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে। তো বেসিক্যালি জৈব যৌগ সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, আর এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম থাকে। এরকম বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এর ক্যাটিনেশন ধর্ম আছে, অজৈব যৌগে কোনো ক্যাটিনেশন ধর্ম নাই। তো এই মোটামুটি আজকে আমাদের আলোচনা। তোমরা বাসায় এটা নিয়মিত চর্চা করবা, চর্চার মাধ্যমে জৈব যৌগ আয়ত্তে আনা সম্ভব। তোমরা বাসায় থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই গৃহে অবস্থান করবে, তবে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ তোমাদের।